আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম সাহের পেছনের গল্পের 10 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ভাইয়া ভাবির কাছে গিয়ে তার কাঁধে হাত দিয়ে যখনই কিছু বলতে যাবে তার আগে ভাবি ভাইয়ার গালে একটা থাপ্পড় দিয়ে দিল। ভাবির এমন করাতে আমরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছি। দেখলাম তানিয়া দৌড়ে গিয়ে ভাবিকে ধরলো, আর ভাইয়া থাপ্পড় খেয়ে ভাবির দিকে কোন দেশে তাকিয়ে আছে। আর ভাবি বলতে লাগলো, এই তোকে মানা করছিলাম না, তুই যতক্ষণ এই পোশাক ছাড়তে না পারবি ততক্ষণ আমার সামনে আসবি না। আর যেটা না করে তুই ডাইরেক্ট পোশাক পরে আমার গায়ে হাত দিচ্ছিস, তোর লজ্জা করছে না? এই পোশাকে আমি ঘৃণা করি, আমি ঘৃণা করি, আমি ঘৃণা করি। এই পোশাকের জন্য আমি আমার বাবাকে হারিয়েছি। এটা বলে ভাবি কান্না করে দিল। আর ভাইয়া কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেল। তখন আব্বু বলল, তানিয়া মা যাও, নুসরাতকে নিয়ে রুমে যাও। তানিয়া বলল, ওকে বাবা। বাবা বলল, আবির বাইরে গিয়ে সবার জন্য খাবার নিয়ে আয়। আমি বাবার কথা মতো বাসা থেকে বের হয়ে গেলাম। এইদিকে তানিয়া বলল, আপু চলো গিয়ে রুমে বসি। নুসরাত বলল, না আমি এখান থেকে কোথাও যাব না, আমি এখানে থাকবো যতক্ষণ না আমার বাবা আসতেছে। তানিয়া বলল, আপু তোমার বাবা আসতে দেরি আছে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, সেই বিকাল থেকে একই জামা। নুসরাত বলল, আমি একবার যখন বললাম যাব না মানে যাব না, তুই যা, কোথায় যাবি যা। এই বলে ভাবি একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। এটা দেখে বাবা ভাবির কাছে চলে এলো। তানিয়া বলল, বাবা এখন কি করব, আপু তো অজ্ঞান হয়ে গেল। বাবা বলল, কি আর করব, দুজনে মিলে ধরে সুপায় শুয়ে দেই। এটা বলে দুজন মিলে ধরে ভাবিকে সুপায় শুয়ে দিলাম। তানিয়া বলল, বাবা আবিরকে একটা কল দিয়ে ডাক্তার আনার জন্য। বাবা বলল, তা লাগবে না, আমি কল দিয়েছি ডাক্তারকে, তুমি গিয়ে দেখো তোমার আন্টির কি অবস্থা। এটা বলতে তানিয়া চলে গেল। এইদিকে আমি বাসা থেকে বের হয়ে মাঝ রাস্তায় থমকে দাঁড়ালাম। হঠাৎ করে তানিয়ার বলা কথাগুলো মনে পড়ে গেল। তানিয়া কেন আমার বাবাকে বাবা বলে ডাকলো? তাহলে কি তানিয়া? ধুর, আমি কি ভাবছি, মনে হয় ভুল শুনলাম। এটা বলে তেমন আর কিছু না ভেবে একটা হোটেলে থেকে সবার জন্য খাবার নিয়ে বাসা থেকে রওনা হলাম। এইদিকে নিজাম চৌধুরীর কাছে কল আসতে সে ভয় পেয়ে গেল। ভয়েতে আর হাত পা কাঁপতে লাগলো। তবে কোনো উপায় নাই দেখে নিজাম চৌধুরী কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করে বলতে লাগলো, বস বস বস, বিশ্বাস করেন কমিশনারকে আমি বা আমার কেউ মারেনি। টাইগার বলল, এটা আমি জানি তুই মারিসনি, তাহলে বস কে মারলো? টাইগার বলল, ওটা জানা তোর প্রয়োজন না, তোকে যেটা বলছি সেটা শুন। তোর কাছে দুজন লোক আছে, তাদের টাক দুইটা দিয়ে দিস। ওকে বস। আর হ্যাঁ, তোকে দুজনের ছবি আমি পাঠিয়ে দিয়েছি। আচ্ছা আপনি চিন্তা করবেন না, তারা আসলে আমি দিয়ে দিব। টাইগার বলল, খুব তাড়াতাড়ি সব আমার হয়ে যাবে, সব এই টাইগারে হয়ে যাবে, হা হা হা। এটা বলে ফোনটা কেটে দিল টাইগার। এইদিকে নিজাম চৌধুরী কল কেটে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। একটু পরে দুজন লোক আসতে টাক দুটা লোক দুটাকে দিয়ে দিল। রিফাত বলল, আচ্ছা বস, এই টাক দুইটার ভিতরে এমন কি ছিল যেটা আমাদের দেখতে কঠোরভাবে নিষিদ্ধ ছিল? নিজাম চৌধুরী বলল, এই টাকের ভিতরে ছিল বিদেশি অস্ত্র, যেগুলো অনেক ভয়ঙ্কর। সেখানে থাকা একটা অস্ত্র যদি একজন চালায়, তার সামনে যদি 20 জন লোক থাকে, তাহলে তার সামনে লোকগুলো টিকতে পারবে না। রিফাত বলল, বস তাহলে কি অনেক বড় কিছু হতে চলছে? নিজাম চৌধুরী বলল, অনেক বড় কিছু নয়, ডাইরেক্ট কবরস্থানে পরিণত হবে। এইদিকে আমি খাবার নিয়ে বাড়ি পৌঁছাতে দেখি পুরো কান্না ভরা বাড়িটা একদম নিস্তব্ধ হয়ে গিয়েছে। বাসায় ঢুকতে দেখি বাবা মাথায় হাত দিয়ে বসে আছে। আমি বাবার কাছে গিয়ে বললাম, বাবা কি হয়েছে, তুমি ঠিক আছো তো? বাবা বলল, আমি ঠিক আছি। ভাবি আন্টি সবাই কোথায়? বাবা বলল, তোর আন্টি তোর মায়ের রুমে ঘুমাচ্ছে, আর ভাবি অজ্ঞান হয়ে আছে, ডাক্তার এসেছিল একটু দেখে একটা স্যালাইন দিয়ে চলে গেল। আমি বললাম, ও আচ্ছা, আমি খাবার আনছি, সবাই জেগে উঠলে খেতে নিয়ে বলিও, আমি বাইরে যাচ্ছি। বাবা বলল, কেন? আমি বললাম, আঙ্কেলের দাফনের ব্যবস্থা করতে হবে তো। বাবা বলল, ও আমার এত চিন্তায় মাথা আসেনি, তুই আচ্ছা যা। তারপর আমি বাসা থেকে বের হয়ে গেলাম। এইদিকে ভাইয়া হাসপাতালে গিয়ে ডাক্তার কেবিনে চলে গেল। তারপর ডাক্তারের সাথে কথা শেষ করে জানতে পারলো লাশ কালকে সকালে নিয়ে যেতে পারবে। তারপর ভাইয়া ডাক্তারের কেবিন থেকে বের হয়ে 4-5 জন কনস্টেবল নিয়ে সেই কমিউনিটি সেন্টারে চলে গেল ভালো মতো তদন্ত করতে। এদিকে টাইগার, আমরা মাল পেয়ে গিয়েছি, আপনাদের আদেশ পেলে আমরা আক্রমণ চালাতে পারি। টাইগার বলল, ওকে, আমি বলে দিব কখন কি করতে হবে, তার আগে বল তোরা কিছু করবি না। লোকগুলো বলল, আপনি বাদে আন্ডারওয়ার্ল্ডের সব মাফিয়া এখানে আছে। টাইগার এই কথা শুনে একটা রাজ্য জয়ের হাসি দিয়ে বলল, ওকে, সাবধানে থাকিও, জায়গাটা অনেক ভয়ঙ্কর। লোকগুলো বলল, ওকে। এটা বলতে টাইগার ফোন কেটে দিয়ে বলতে লাগলো, এই মাফিয়া জগতের বাদশা হতে আমাকে আর ঠেকাই কে? হা। এইদিকে আমি সব কিছু ব্যবস্থা করে বাড়ি ফেরার পথে আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোন রিসিভ করে কানা দিতেই স্যার বলল, খবরটা শুনে আমার খারাপ লাগলো, খুশির দিনে এমনটা হবে আমি কখনো ভাবতে পারিনি। আমি বললাম, স্যার বাদ দেন, যেটা হওয়ার ছিল সেটা হয়ে গিয়েছে। তাছাড়া এটা প্ল্যান করে মারা হয়েছে এটা নিশ্চিত, আর এটাও নিশ্চিত করে বলছি যে যে কাজটা করেছে তাকে আমি কুকুরের মতো মারবো। স্যার বলল, আপাতত ওই কথা মাথায় আনিও না। আমি বললাম, কেন স্যার? স্যার বলল, তোমাকে এই মুহূর্তে রাঙ্গামাটি ক্যান্টনমেন্ট হাজির হতে হবে, তারপর সেখান থেকে পুরো এরিয়া কাভার নিয়ে থাকতে হবে। আমি বললাম, কিন্তু স্যার হঠাৎ এমন করে সিদ্ধান্ত? স্যার বলল, কারণ আমাদের কাছে খবর এসেছে পুরো রাঙ্গামাটি এরিয়াতে সন্ত্রাসীরা
দখল করতে অ্যাটাক করবে, তাই আমি অনেক সৈনিক পাঠিয়েছি, এখন তোমাকে যেতে হবে। আমি বললাম স্যার, আমি যদি না গিয়ে সব কিছু এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি সেটার অনুমতি দিবেন? স্যার বলো, দেখো এটা পাগলের মতো কথা বলার সময় না, যেটা বললাম সেটা করো। আমি বললাম স্যার, পাগলামি করছি না, আমি কথা দিচ্ছি কিছু হবে না, ওখানেতে পার্টিতে শত্রু পা বাড়ানোর আগেই শরীর পড়ে যাবে। এটা বলে ফোন কেটে দিলাম। ফোনে কথা বলতে বলতে কখন যে বাসায় চলে আসছে নিজে বলতে পারবো না। তারপর আর কিছু না ভেবে বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ভাইয়াকে কল দিতে ভাইয়া রিসিভ করে বলল, হ্যাঁ আবির বল, কিছু সমস্যা হলো নাকি? আমি বললাম না ভাইয়া, কিছু হয়নি। আচ্ছা তুমি আসবো কখন? ভাইয়া বলল, আবির সমস্যা আরও বাড়ছে, সেনাবাহিনী মেজর নাসিরের ওপর আক্রমণ হয়েছে, এখন তিনি হাসপাতালে। আমি বললাম কি, কখন হলো এটা? ভাইয়া বলল, এই মাত্র স্যারের ব্যাপারে খোঁজ নিতে হাসপাতালে আসার পথে এই ঘটনা হলো। আমি বললাম স্যার এখন কেমন আছে? ভাইয়া বলল, তেমন কিছু হয়নি, মাথায় হালকা ব্যথা পেয়েছে। আমি বললাম ও আচ্ছা, সাবধানে থাকিও কেমন? ওকে ভাই, সবার খেয়াল রাখিস। এটা বলে ফোন কেটে দিল ভাইয়া। ভাইয়ার মুখে নাসির স্যারের আহতের কথা শুনে আমি এখন চিন্তিত হয়ে গেলাম। এইসব টাইগারের মাইন্ড গেম, এই শালাই করতে চাইছে কিছু বুঝতে পারছি না, হেতে আসলে চাই কি এসব ভাবতেছি। তখনই বাবা এসে বলল, আবির তোর ভাইয়া তো সে কখন বের হলো, এত রাত হয়ে গেল এখনো আসতেছে না, একটু ফোন কর। আমার ফোন বন্ধ হয়ে গিয়েছে। আমি বললাম বাবা, ভাইয়া আজ আসবে না, একেবারে কাল আঙ্কেলের লাশ নিয়ে আসবে। বাবা বললো, ও আচ্ছা, নিচে চল খাবার খাবি। আমি বললাম না বাবা, আমার ক্ষুধা নেই, সবাই খেয়েছে তো। বাবা বললো, না তোর আন্টি আর ভাবিকে খাওয়াতে পারিনি। আমি বললাম, ও তারা এখন কেমন আছে? বাবা বললো, এখন ক্লান্ত শরীর নিয়ে ঘুমাচ্ছে, আর বৌমা ওদের রুমে আছে। আমিও বললাম, ও আচ্ছা, যাও, চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো, তা না হলে তোমার শরীর খারাপ করবে। আমার কথা শুনে বাবা চলে গেল, আর এইদিকে আমি দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। তখন আমার ফোনটা আবার বেজে উঠলো। এইবার কল দিয়েছে নাইম। আমি তাড়াতাড়ি ধরে ফোন ধরতে নাইম বলে উঠলো, দোস্ত রিমির কোনো খোঁজ পাচ্ছি না, তোদের বাড়ি থেকে বের হওয়ার সময় কথা হয়েছিল, এখন আর খোঁজ পাচ্ছি না, ফোন দিয়েছি বন্ধ, বাড়িতে খোঁজ নিয়েছি, খোঁজ পাচ্ছি না, দোস্ত কিছু একটা কর, আমি খুব চিন্তায় আছি, তাকে ছাড়া আমি বাঁচবো না। আমি বললাম, আরে বেটা, মেয়েদের মতো কান্না বন্ধ কর, আর ডিমি থক্কু, রিমি কিছু হবে না, আমি কথা দিচ্ছি। নাইম বলল, তুই হালা মজা করতেছিস, এদিকে আমি চিন্তায় মরতেছি। আমি বললাম, আর 10 মিনিট পরে রিমি কল না দিলে আমাকে বলিস, তাও কালকে, এখন আর বিরক্ত করিস না। এটা বলে ফোন কেটে দিয়ে একটা ফোন দিয়ে বললাম, 3 জনকে বেঁধে সারা রাত মরেছে পানি ঢাল। এটা বলে ফোন কেটে দিলাম। সকালে ফজরের আজান দিতে ঘুম ভেঙে গেল। তারপর না ঘুমিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়লাম। বাসায় ফিরলাম। বাসায় ফিরায় আমি দেখতে পেলাম চারিদিকে পুলিশ আর পুলিশ, আর বাসার ভিতরে কান্নার আওয়াজ। আমি এমনটা দেখে কিছুটা অবাক হয়ে ভয়ে তাড়াতাড়ি বাসার ভিতরে ঢুকে গেলাম। আর বাসার ভিতরে গিয়ে আমি দেখতে পেলাম সাদা কাফনে মোড়া একটি লাশ। তখনই মনে পড়লো আঙ্কেলের কথা। তারপর দেরি না করে সেখান যেতে দেখি সবাই কান্নাকাটি করছে। আপনজন হারানো কষ্ট একমাত্র সেই বোঝে যার আপনজন হারায়। ভাবিও তার আম্মুকে সামলাতে হচ্ছে না, হাওমাও করে কান্না করে যাচ্ছে। তখন আব্বু বলে উঠলো, লাশ বেশিক্ষণ রাখা যাবে না, দাফন করাতে হবে, তা না হলে লাশ পচন শুরু করবে। এই কথা ভাবি শুনতে তার বাবার মৃতদেহটাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। না না না, আমি আমার বাবাকে কোথাও যেতে দেবো না, আমার বাবা ঘুমাচ্ছে, তাকে কেউ বিরক্ত করবা না, এই বলে কান্না করতে আছে। তার এমন করাতে সবাই কি বলে বুঝতে পারছে না। কি আর করার, মানুষ জন্ম যখন নিয়েছে তখন তাকে মরতেই হবে একদিন। তারপর কয়েকজন মহিলা মিলে ভাবি ওর আম্মুকে ধরে নিয়ে অনেক দূরে চলে গেল। এরপর মসজিদের ইমাম সহ আরো কয়েকজন মিলে আঙ্কেলকে গোসল দিয়ে তারপর আরো কিছু নিয়ম কানুন শেষ করে লাশ নিয়ে আসতে লাগলাম। তারপর দাফন কাফন শেষ করে আঙ্কেলকে কবর দিয়ে তার জন্য মোনাজাত করে বাসায় ফিরতে আরেক কাণ্ড। আমি আব্বু ভাইয়া বাসায় আসতে ভাবি গিয়ে ভাইয়ার কলার ধরে বলতে লাগলো। ভাবি বলল, এই তুই আমার বাবাকে কোথায় নিয়ে গেলি? আমার বাবা কই? তোরা সবাই আমার বাবাকে কোথায় রেখে আসলি? আমার বাবাকে নিয়ে আয় রফিক, আমার বাবাকে নিয়ে আয়। এটা বলে ভাবি ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সবাই ভাবির এমন পাগলামো দেখে নিজের চোখে আর পানি আটকাতে পারছে না। আল্লাহ কি এক নীলা খেলা, কি হওয়ার কথা ছিল আর কি হলো, এসব ভাবছি। তখনই আমার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি স্যার কল দিয়েছে। আমি বললাম, জি স্যার বলেন। স্যার বলল, তুমি নিজেকে কি মনে করো? দেখো, আমি তোমার স্যার হিসেবে তোমাকে যেটা করতে বলছি সেটা করো নাই, তার মধ্যে পুরো এরিয়ার ফোর্সদের সরে যাওয়ার আদেশ দিয়েছো কেন? আমি বললাম, স্যার সবটা আমাকে সামলানোর দায়িত্ব যখন দিয়েছেন আমি সামলাবো, আর স্যার আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, আর আপনি সাবধানে থাকবেন। এটা বলে ফোনটা কেটে দিলাম। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে এসে সবার জন্য খাবার আনতে গেলাম। এদিকে একটা বন্ধ রুমে 3 জন ছেলেকে বেঁধে অনেক অত্যাচার করা হয়েছে। সেখান থেকে একটা ছেলে বলে উঠলো, তোরা আমাকে চিনিস না, আমি কে, কি করি, একবার এখান থেকে আমাকে বের হতে দে। জিসান বলল, তোকে আমি চিনি না, আচ্ছা বল শুনি তুই কে? রকি বলল, আমি মন্ত্রী নিজাম চৌধুরী
বছরের ছোট ভাই, আমার ভাই। যদি একবার জানে তোরা আমাকে ধরে মারছিস তাহলে তাহলে তোরা আমার ভালো ফেলতে পারবি না। এই কথাটি বলে দরজা থেকে মাস্ক পরা একটা যুবক সামনে আসতে আসতে উপরে থেকে কথাগুলো বলল। রকি বলল, কে তুই, আর আমাকে মেরে তোর কি লাভ? লোকটি বলল, আমি তোর মৃত্যু, তোকে মেরে অনেক লাভ। তোকে মারলে দেশ থেকে একটা হিংস্র পশু বিদায় হবে, অনেক মা বোনের ইজ্জত চলে যাওয়া থেকে বাঁচবে, আর যারা তোর শিকার হয়েছে তাদের মন একটু শান্তি পাবে। রকি বলল, দেখ তোর যত টাকা লাগবে আমি দিব, তবে আমাকে ছেড়ে দে। আগন্তুক লোকটি বলল, তোর এই কালো টাকা দিয়ে নীল পোশাকের মানুষ আর কালো কোট পরা মানুষদের কিনতে পারবি, আমার মতো রক্ত মাখা মানুষকে না। চলবে তো? গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী পার্টটা সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।